আজ রাতে হঠাৎ দেখি ছেলে আমাদের দুজনকে নিয়ে ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিম শুরু করেছে আর বলছে, আজ আমি আমার প্রেমিকাকে প্রপোজ করব লাইভে, সবাই দেখুন। আমি চমকে উঠে বললাম, কি করছিস তুই? কিন্তু ইতিমধ্যে হাজার হাজার ভিউয়ার জয়েন করে ফেলেছে। কমেন্ট বক্সে লেখা আসছে, প্রপোজ করো, রোমান্টিক, কত সুন্দর কাপল। আমি ক্যামেরা বন্ধ করতে চাইলাম কিন্তু সে আমার হাত ধরে বলল, মা প্লিজ, আমি সবার সামনে তোমাকে প্রপোজ করতে চাই। ভিউয়ার সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। সে হাঁটু গেড়ে বসে বলল, মা আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? কমেন্টে সবাই লিখছে, বলো হ্যাঁ, কত রোমান্টিক। আমি কিছু বলতে পারছিলাম না লজ্জায়। সে আমার হাত নিয়ে একটা রিং পরিয়ে দিল। ভিউয়াররা হার্ট রিয়েক্ট দিতে লাগল। স্ক্রিন ভর্তি হয়ে গেল হার্ট দিয়ে। সে বলল, দেখো মা, সবাই আমাদের সাপোর্ট করছে। আমি প্যানিক করে বললাম, লাইভ বন্ধ কর, কিন্তু সে আমার গাল স্পর্শ করে বলল, আগে হ্যাঁ বলো, 20,000 ভিউয়ার দেখছে আমাদের। সে আমার ঠোঁটের কাছে মুখ নিয়ে এসে বলল, মা পুরো দুনিয়া দেখছে। এখন তুমি আর না বলতে পারবে না, ফেরত দিয়ে দে। সে মাথা নেড়ে বলল, না, এটা আমাদের বিয়ের শাড়ি। আমার হাতে শাড়ির নরম স্পর্শ অনুভব করলাম। সে আমার কানে ফিসফিস করে বলল, মা আমি তোমাকে এই শাড়ি পরিয়ে বিয়ে করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সুজিত দাস, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর তিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। এই ঘটনাটা ঘটেছে গত মাসে। আমরা থাকি ঢাকার ধানমন্ডিতে একটা 3তলা বাড়িতে। আমার স্বামী একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, আর আমি বাড়িতে অনলাইনে টিউশনি করাই। সেদিন ছিল শুক্রবার রাত। আমি রান্নাঘরে বসে পরের দিনের জন্য খাবার প্রস্তুত করছিলাম। রাহুল তার ঘরে ছিল আর তিয়া টিভি দেখছিল। হঠাৎ করে রাহুল তার ফোন নিয়ে আমার কাছে এলো। মা তুমি জানো না আমি কতটা স্পেশাল একটা প্ল্যান করেছি, সে বলল এবং তার ফোনের ক্যামেরা আমার দিকে তাক করল। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। হঠাৎ করে দেখি সে ইনস্টাগ্রাম লাইভে গেছে। স্ক্রিনে দেখাচ্ছে লাইভ লেখাটা। কি করছিস তুই? আমি চমকে উঠে বললাম। কিন্তু ততক্ষণে অনেক ভিউয়ার জয়েন করে ফেলেছে। কমেন্ট বক্সে দেখলাম লেখা আসছে, কি হবে এখন, এত রাতে কি? রাহুল বলতে শুরু করল, দেখো সবাই, আজ আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার কাছে একটা বিশেষ প্রশ্ন করব। আমি তার হাত থেকে ফোন নিতে গেলাম কিন্তু সে সরিয়ে নিল। মা দয়া করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সে বলল। ভিউয়ার সংখ্যা বাড়তে শুরু করল। 5,000, 6,000, 7,000। কমেন্টে লিখা আসছে, কি হবে, সাসপেন্স, বলো কি চাও। রাহুল হঠাৎ হাঁটু গেড়ে বসল আমার সামনে। আমি একদম হকচকিয়ে গেলাম। মা, সে বলল, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই সবার সামনে গিয়ে। কমেন্ট বক্সে তখন লেখা আসছে, প্রপোজ করবে নাকি? কি রোমান্টিক, মায়ের কাছে প্রপোজ। আমার মাথা ঘুরতে শুরু করল। এটা কি হচ্ছে? রাহুল, লাইভ বন্ধ কর এই মুহূর্তে, আমি বললাম। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি তোমার কাছে জানতে চাই। ভিউয়ার সংখ্যা 10,000 পার হয়ে গেল। হার্ট রিয়েক্ট আসতে শুরু করল। তুমি আমাকে সে থামল। সবাই অপেক্ষায় থাকল। তুমি আমাকে পরের সপ্তাহে তিয়ার বার্থডে পার্টিতে তোমার বিশেষ বিরিয়ানি রেসিপি শেখাবে? আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। কমেন্ট বক্সে তখন লেখা আসতে শুরু করল, এই সব কি রেসিপি? ভাবলাম অন্য কিছু। রাহুল হাসতে শুরু করল। দেখো মা, আমি তোমার কাছে একটা রিং এনেছি। সে তার পকেট থেকে একটা ছোট বক্স বের করল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে বক্সটা খুল। ভিতরে একটা সুন্দর রিং। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। এটা একটা প্রমিস রিং, সে বলল। আমি প্রমিস করছি যে আমি সব সময় তোমার ভালো ছেলে থাকব। তুমি যা শেখাতে চাও সব শিখব। আর তিয়ার বার্থডেতে তোমার সাথে সবচেয়ে সুন্দর বিরিয়ানি বানাব। কমেন্টে তখন লেখা, আহা কত সুন্দর, মায়ের প্রতি ভালোবাসা, এই ছেলে ভালো। আমি বুঝতে পারলাম সে আসলে একটা প্র্যাঙ্ক করেছে, কিন্তু প্র্যাঙ্কের ভিতরে তার আসল ভালোবাসা প্রকাশ করেছে।
তুমি এভাবে আমাকে ভয় পাইয়ে দিলে কেন? আমি বললাম। কারণ আমি চাইছিলাম সবাই জানুক যে আমার মা পৃথিবীর সেরা মা, সে বলল। ভিউয়ার সংখ্যা 20,000 পার হয়ে গেল। সবাই হার্ট রিয়েক্ট দিতে শুরু করল। আর এই রিং? আমি জিজ্ঞেস করলাম। এটা আমি তোমার জন্য কিনেছি। একটা প্রমিস রিং। আমি প্রমিস করছি যে আমি সব সময় তোমাকে সম্মান করব আর তোমার কথা শুনব গু। আমার চোখে পানি এসে গেল। এই ছেলে এত বড় হয়ে গেছে কিন্তু এখনও আমার প্রতি এত ভালোবাসা। কমেন্টে তখন লেখা আসছে, কাঁদছি, এত সুন্দর সম্পর্ক, মা ছেলের ভালোবাসা গু। তুমি এই শাড়িটা কোথায় পেলে? আমি হঠাৎ দেখলাম সে তার পাশে একটা সুন্দর শাড়ি রেখেছে। এটা তিয়ার বার্থডেতে তুমি পরবে, সে বলল। আমি জানি তুমি লাল রং পছন্দ কর। তিয়ার বার্থডেতে তুমি এটা পরে আমাদের সাথে রান্না করবে গু। আমি শাড়িটা হাতে নিলাম। কত নরম কাপড়। তুমি কবে এটা কিনলে? আমি জিজ্ঞেস করলাম। গত সপ্তাহে বাবার সাথে গিয়েছিলাম, সে বলল। বাবা বলেছে তোমার পছন্দ হবে গু। আমি বুঝতে পারলাম এটা একটা পরিকল্পিত সারপ্রাইজ। সুজিত আর রাহুল মিলে এটা করেছে। বাবা জানে এই লাইভের ব্যাপারে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, রাহুল হাসল। বাবা বলেছে তুমি লজ্জা পাবে কিন্তু খুশিও হবে গু। কমেন্টে তখন হাজারো মেসেজ আসছে। পারিবারিক ভালোবাসা, এই ছেলে সোনা, মা ছেলে দুজনেই সুন্দর গু। এখন লাইভ বন্ধ কর, আমি বললাম। আগে রিংটা পর, সে বলল। আমি রিংটা হাতে নিলাম। সত্যিই সুন্দর। একটা ছোট ডায়মন্ড আছে উপরে। এটা দামি হয়ে গেছে নিশ্চয়ই, আমি বললাম। আমার মায়ের জন্য কোনো কিছুই দামি না, সে বলল। আমি রিংটা পরলাম। সবার সামনে আমার ছেলে আমাকে এত সম্মান দিল। ভিউয়াররা তালি দিতে শুরু করল কমেন্টে। বাহ বাহ, সুন্দর, রিং পারফেক্ট উ। এখন আমি তোমাকে একটা গোপন কথা বলবো, রাহুল বলল। কি গোপন কথা? আমি জিজ্ঞেস করলাম। আমি আর তিয়া মিলে তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি উ। কি সারপ্রাইজ? আমার কৌতূহল জাগল। তিয়ার বার্থডেতে আমরা তোমার জন্য একটা স্পেশাল গিফট দিব উ। কি গিফট? আমি জিজ্ঞেস করলাম। সেটা এখন বলবো না, সে হাসল। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি তুমি খুব খুশি হবে গু। কমেন্টে সবাই জানতে চাইছে কি সারপ্রাইজ। হঠাৎ তিয়া এসে হাজির হল। দাদা, তুমি মাকে নিয়ে লাইভ করছো কেন? তিয়া জিজ্ঞেস করল। তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করছি, রাহুল বলল। কি সারপ্রাইজ? তিয়াও কৌতূহলী হল। তোর বার্থডেতে জানতে পারবি, রাহুল বলল। তিয়া ক্যামেরার সামনে এলো। হ্যালো সবাই, সে হাত নাড়ল। কমেন্টে সবাই তিয়াকে দেখে খুশি হল। কত সুন্দর বোন, ভাই বোনের প্রেম, পুরো পরিবার সুন্দর গো। তিয়া, তুমি জানো আমরা তোমার জন্য কি প্ল্যান করেছি? আমি জিজ্ঞেস করলাম। না মা, তিয়া বলল। কিন্তু আমি জানি তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসগ। রাহুল আর আমি দুজনে তিয়াকে জড়িয়ে ধরলাম। আচ্ছা, এবার লাইভ বন্ধ কর, আমি বললাম। একটু পরে রাহুল বলল। আমি সবাইকে আরও কিছু বলতে চাই উ। কি বলবি? আমি জিজ্ঞেস করলাম। আমি সবাইকে বলতে চাই যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় সম্পদ গ। কমেন্টে সবাই সায় দিল। একদম ঠিক, পরিবারই সব, ভালোবাসাই আসল উ। রাহুল ক্যামেরার দিকে তাকিয়ে বলল, দেখো সবাই, আমার মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মা। উনি আমাদের জন্য সব করেন। রান্না করেন, পড়ান, যত্ন নেন উ। আমার চোখে পানি এসে গেল এই কথা শুনে। আর আমার বাবা হচ্ছে সবচেয়ে ভালো বাবা। উনি আমাদের সব চাহিদা পূরণ করেন গো। আর আমার বোন তিয়া হচ্ছে সবচেয়ে সুন্দর বোন উ। তিয়া খুশি হয়ে হাসল। তো সবাই, রাহুল বলল, আমি আজ এই লাইভে তোমাদের একটা মেসেজ দিতে চাই উ। সবাই অপেক্ষা রইল। তোমরা যারা দেখছো তোমরাও তোমাদের পরিবারকে ভালোবাসো। তোমাদের মা বাবাকে সময় দাও। ভাই বোনদের সাথে ভালো থাকো গু। কমেন্টে হাজারো পজিটিভ মেসেজ আসতে শুরু করল। কারণ রাহুল চল, আমরা যখন বড় হয়ে যাই তখন মনে হয় আমরা সব পারি। কিন্তু আসলে পরিবার ছাড়া আমরা কিছুই না গিয়ে। আমি গর্ব অনুভব করলাম। আমার ছেলে এত বুদ্ধিমান। আমার মা আমাকে শিখিয়েছে ভালোবাসা কি। আমার বাবা শিখিয়েছে দায়িত্ব কি। আর আমার বোন শিখিয়েছে যত্ন কি গু। ভিউয়ার সংখ্যা তখন 30,000 পার হয়ে গেছে। তো আজ আমি যে রিং দিলাম মাকে, এটা শুধু একটা রিং না। এটা আমার প্রতিশ্রুতি গু। কি প্রতিশ্রুতি? তিয়া জিজ্ঞেস করল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সব সময় আমার পরিবারের পাশে থাকব। মা বাবার কথা শুনব।
বোনের যত্ন নিবু। কমেন্টে সবাই বলছে গর্বিত, চমৎকার ছেলে, পরিবারের গর্ব। আর তিয়ার বার্থডেতে আমরা যে সারপ্রাইজ দেব সেটা হবে আমাদের পরিবারের ইতিহাস। মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে আমি আর তিয়া মিলে আমাদের পরিবারের একটা ফটো অ্যালবাম বানিয়েছি। বাবার সাথে তোমার বিয়ের ছবি থেকে শুরু করে আমাদের জন্মের ছবি, প্রথম স্কুলে যাওয়ার ছবি, সব। আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। আর আমরা প্রত্যেকটা ছবির সাথে একটা করে চিঠি লিখেছি। কেমন ছিল সেই সময়টা, কি মনে হয়েছিল? তিয়া বলল, মা, আমি তোমার জন্য একটা কবিতাও লিখেছি। কি কবিতা? আমি জিজ্ঞেস করলাম। সেটা বার্থডেতে শোনাবো, তিয়া হাসল। কমেন্টে সবাই বলছে চিকাচ্ছি, এত সুন্দর পরিবার, ভালোবাসার বন্ধন। রাহুল বলল, তো সবাই, আজকের এই লাইভের মূল উদ্দেশ্য ছিল তোমাদের মনে করিয়ে দেওয়া যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ব্যস্ত থাকি। অনেক সময় মা বাবার সাথে ভালো করে কথা বলি না। ভাইবোনদের সাথে সময় কাটাই না। কিন্তু মনে রাখবে, এই মানুষগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি তখন বললাম, আমিও তোমাদের সবাইকে কিছু বলতে চাই। সবাই মনোযোগ দিল। আমার ছেলে আজ আমাকে যে ভালোবাসা দিয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি মা হিসেবে সব সময় চেষ্টা করেছি আমার সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। আর আজ দেখলাম আমি সফল হয়েছি। কমেন্টে তখন হাজারো খুব ভালোবাসা এমোজি আসতে শুরু করল। রাহুল আর তিয়া, তোমরা আমার গর্ব, আমি বললাম। তিয়া আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। রাহুলও আমাদের জড়িয়ে ধরল। আমরা সব সময় একসাথে থাকব। ভিউয়ার সংখ্যা তখন ৪৫,০০০। হঠাৎ সুজিত এসে হাজির হল। কি হচ্ছে এখানে? সে হাসতে হাসতে বলল। বাবা, রাহুল আর তিয়া দুজনে চিৎকার করল। তুমি জানতে এই লাইভের কথা? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই, সুজিত হাসল। এটা আমাদের পরিকল্পনা ছিল। মানে তুমিও এতে জড়িত? আমি অবাক হলাম। হ্যাঁ, সুজিত বলল। রাহুল যখন বলল সে তোমার জন্য কিছু করতে চায়, আমি তাকে সাহায্য করেছি। কমেন্টে সবাই বলছে পুরো পরিবার একসাথে, বাবাও এলো, কমপ্লিট ফ্যামিলি। সুজিত ক্যামেরার সামনে এসে বলল, হ্যালো সবাই। আমি সুজিত দাস। এই তিনজন আমার পুরো জীবন। আমি তার হাত ধরলাম। তুমি কবে থেকে এই পরিকল্পনা করছিলে? গত মাস থেকে, সুজিত বলল। রাহুল বলেছিল সে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চায়। আমি বললাম, এটা ভালো আইডিয়া। তিয়া বলল, বাবা, আমি জানতাম না তুমিও এতে আছো। আমি তোদের সব পরিকল্পনায় থাকি, সুজিত হাসল। রাহুল বলল, বাবা, এবার তুমি সবাইকে বলো আমাদের পরিবারের গল্প। কি গল্প? সুজিত জিজ্ঞেস করল। কিভাবে তুমি আর মা পরিচিত হলে, কিভাবে বিয়ে হল? কমেন্টে সবাই উৎসাহিত হল। হ্যাঁ বলুন, প্রেমের গল্প শুনতে চাই, কত সুন্দর। সুজিত আর আমি দুজনে তাকালাম একে অপরের দিকে। এটা একটা লম্বা গল্প, সুজিত বলল। সংক্ষেপে বলুন, রাহুল বলল। সুজিত শুরু করল, আমি আর তোমার মা পরিচিত হয়েছিলাম আমাদের কলেজে। কোন কলেজে? তিয়া জিজ্ঞেস করল। ঢাকা ইউনিভার্সিটিতে। আমি কম্পিউটার সায়েন্সে পড়তাম, তোমার মা পড়ত বাংলায়। আমি হাসলাম। সেই পুরনো কথা বলবে নাকি? কেন, খারাপ কিছু তো না, সুজিত হাসল। কমেন্টে সবাই আগ্রহী হল। বলুন বলুন, কি হয়েছিল? রোমান্টিক নিশ্চয়ই। আমরা প্রথম দেখা হয়েছিল লাইব্রেরিতে, সুজিত চল। আমি একটা কম্পিউটার বই খুঁজছিলাম। তোমার মা সেই টেবিলেই বসে পড়াশোনা করছিল। আমি বললাম, আমি তখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। কি প্রজেক্ট? রাহুল জিজ্ঞেস করল। বাংলা সাহিত্যের উপর একটা রিসার্চ, আমি বললাম। সুজিত চল, আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই টেবিলে বসতে পারি কিনা। তারপর তিয়া উইসুক হল। তোমার মা খুব ভদ্রভাবে বলল, অবশ্যই বসুন। আমি হাসলাম। আমি ভাবছিলাম এই ছেলেটা কেমন নাম্বার। কমেন্টে সবাই হাসির ইমোজি দিতে শুরু করল। সুজিত বলল, সেদিন থেকে আমরা প্রায় লাইব্রেরিতে একসাথে পড়তাম। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব হল। কতদিন পর প্রপোজ করেছিলেন? রাহুল জানতে চাইল। 2 বছর পর, সুজিত বলল। কোথায় প্রপোজ করেছিলেন? তিয়া জিজ্ঞেস করল। রমনা পার্কে, আমি বললাম। কমেন্টে সবাই বলছে রোমান্টিক পার্কে প্রপোজ, সুন্দর। সুজিত বলল, আমি খুব নার্ভাস ছিলাম সেদিন। কেন? তিয়া হাসল।
কারণ আমি জানতাম না তোমার মা হ্যাঁ বলবে কিনা গে। আমি বললাম, আমিও নার্ভাস ছিলাম গো। কেন তুমি নার্ভাস ছিলে? রাহুল জিজ্ঞেস করল। কারণ আমি জানতাম আমি হ্যাঁ বলবো। আমি হাসলাম। সবাই হেসে উঠল। কমেন্টেও হাসির ইমোজি। তারপর কবে বিয়ে হলো? তিয়া জানতে চাইল। গ্র্যাজুয়েশনের পরের বছর, সুজিত বলল। আমাদের দুই পরিবার খুব খুশি ছিল। রাহুল বলল, আমরা কবে এলাম? তুমি এলে বিয়ের 3 বছর পর, আমি বললাম। আর তিয়া এলো আরও 2 বছর পর গু। আমরা দুজনেই অনেক কাঙ্ক্ষিত ছিলাম, সুজিত বলল। কমেন্টে সবাই বলছে, কি সুন্দর পরিবার, ভালোবাসার গল্প, হ্যাপি এন্ডিং গো। রাহুল তখন বলল, বাবা তুমি আর মা আমাদের কি শিখিয়েছ? সুজিত ভাবল একটু। আমরা তোদের শিখিয়েছি সততা, ভালোবাসা আর পরিবারের প্রতি দায়বদ্ধতা গু। আর কি? তিয়া জিজ্ঞেস করল। আমি বললাম, আমরা শিখিয়েছি অন্যদের সম্মান করতে, কষ্ট করে কাজ করতে আর সব সময় সত্য বলতে গু। আর সবচেয়ে বড় কথা, সুজিত বলল, আমরা শিখিয়েছি একে অপরকে ভালোবাসতে গু। কমেন্টে তখন হাজারো পজিটিভ মেসেজ। চমৎকার শিক্ষা, আদর্শ পরিবার, গর্বিত গু। রাহুল বলল, আমি সবাইকে আরও একটা কথা বলতে চাই। সবাই মনোযোগ দিল। আমি জানি অনেকে ভাবছে আমি আজ কেন এত ইমোশনাল হলাম গো। কারণ সে থামল একটু। কারণ আগামী মাসে আমি চাকরিতে জয়েন করব। ঢাকার বাইরে যেতে হবে গু। আমার মন খারাপ হয়ে গেল এই কথা শুনে। কোথায় যেতে হবে? তিয়া জিজ্ঞেস করল। চট্টগ্রামে, রাহুল বলল। কমেন্টে সবাই বুঝতে পারল কেন আজ এই ইমোশনাল মুহূর্ত। তাই আমি চাইছিলাম আজ আমাদের পরিবারের সাথে একটা স্পেশাল মুহূর্ত কাটাতে গু। আমার চোখে পানি এসে গেল। মা, কান্নাকাটি করো না, রাহুল বলল। আমি তো মাত্র চট্টগ্রাম যাচ্ছি। চাঁদে যাচ্ছি না গি। সবাই হেসে উঠল। আর আমি প্রতি মাসে বাড়ি আসব, সে বলল। তিয়া বলল, দাদা আমি তোমাকে মিস করব। আমিও তোকে মিস করব। রাহুল তিয়াকে জড়িয়ে ধরল। সুজিত বলল, আমরা গর্বিত যে তুমি নিজের পায়ে খাড়া হতে চাইছ। কমেন্টে সবাই সাপোর্ট করছে। চাকরির জন্য শুভকামনা, সফল হও, পরিবার সাথে আছে গি। রাহুল বলল, তাই আজকের এই রিং আর শাড়ি শুধু গিফট না। এটা আমার প্রমিস যে আমি যেখানেই থাকি পরিবারকে কখনো ভুলব না গে। আমি গর্ব অনুভব করলাম। আমার ছেলে এত পরিণত। আর তিয়ার বার্থডেতে যে অ্যালবাম দেব সেটাও এই কারণে। যাতে আমি দূরে থেকেও আমাদের মেমোরিগুলো মনে রাখতে পারি গে। তিয়া কান্না শুরু করল। দাদা তুমি যেও না গে। আরে পাগল, রাহুল তিয়াকে আদর করল। আমি তো সফল হওয়ার জন্য যাচ্ছি। যাতে তোদের আরও ভালো জীবন দিতে পারি। কমেন্টে সবাই ইমোশনাল হয়ে গেল। কাঁদছি, ভাইবোনের প্রেম সফল হবেই গে। সুজিত বলল, রাহুল তুমি আমাদের শিখিয়েছ পরিবারের প্রতি ভালোবাসা কী গো। আমি বললাম, তুমি যেখানেই থাক আমরা সব সময় তোমার সাথে আছি। রাহুল বলল, আর তোমরা যারা দেখছ তোমরা বুঝেছ আজকের মেসেজ? কমেন্টে সবাই বল, হ্যাঁ বুঝেছি, পরিবারই সব। পরিবারের সাথে সময় কাটাও। ভালোবাসা প্রকাশ করো। আর সব সময় মনে রাখো, সাফল্য তখনই সার্থক যখন পরিবার সাথে থাকে। ভিউয়ার সংখ্যা তখন 50,000 ছাড়িয়ে গেছে। তিয়া বলল, আমিও সবাইকে কিছু বলতে চাই। বলো বোন, রাহুল বলল। আমি 14 বছর বয়সী। আমি এখনো ছোট। কিন্তু আমি বুঝি পরিবার মানে কী গো। কমেন্টে সবাই মনোযোগ দিল। পরিবার মানে হচ্ছে এমন মানুষ যারা তোমাকে সব সময় ভালোবাসবে গি। যারা তোমার পাশে থাকবে যখন তুমি কষ্টে থাকবে গু। যারা তোমার খুশিতে খুশি হবে গু। আমার চোখ দিয়ে পানি পড়ল তিয়ার এই কথা শুনে। আর আমার দাদা, মা আর বাবা হচ্ছে আমার সব কিছু গু। রাহুল তিয়াকে জড়িয়ে ধরল। তুইও আমার সব কিছু গু। কমেন্টে তখন হাজারো হার্ট ইমোজি। সুজিত বলল, তো বন্ধুরা আজকের এই লাইভ এখানেই শেষ করি গিয়ে। কিন্তু মনে রাখবে আমি বললাম পরিবারের সাথে সময় কাটানো কোনো সময় নষ্ট না গিয়ে। রাহুল বলল, আর ভালোবাসা প্রকাশ করতে লজ্জা নেই গু। তিয়া বলল, আজ আমি শিখেছি দাদা আমাকে কতটা ভালোবাসে গিয়ে। সুজিত বলল, আর আমি শিখেছি আমার সন্তানরা কতটা পরিণত হয়েছে গিয়ে। কমেন্টে সবাই বলছে, ধন্যবাদ, সুন্দর মেসেজ, পরিবার প্রথম গ। রাহুল শেষ কথা বলল, তো সবাই আজ যারা আমাদের সাথে ছিলেন তাদের ধন্যবাদ গো। আশা করি আপনারাও আপনাদের পরিবারের সাথে এমন সময় কাটাবেন।
আর মনে রাখবেন, আমি বললাম, প্রতিদিন আপনার প্রিয় মানুষদের বলুন আপনি তাদের ভালোবাসেন গু। তিয়া বলল, কারণ আমরা জানি না কখন কি হবে উ। সুজিতও বলল, তাই প্রতিটা মুহূর্ত উপভোগ করুন ঘ। রাহুল তখন ক্যামেরা বন্ধ করার আগে বলল, আর হ্যাঁ, আপনারা যারা এই ভিডিও দেখছেন, এটা শেয়ার করবেন, যাতে অন্যরাও পরিবারের গুরুত্ব বুঝতে পারে গি। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তিয়া বলল। কমেন্টে তখন হাজারো কো সাবস্ক্রাইব করলাম কি মেসেজ। তো সবাই আমরা চলি, রাহুল বলল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ গু। আমরা চারজন একসাথে হাত নাড়লাম। বাই বাই, তিয়া বলল। ভালো থাকবেন সবাই, সুজিত বলল। পরিবারকে ভালোবাসবেন, আমি বললাম। রাহুল শেষে বলল, আর মনে রাখবেন, পরিবার হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ গো। এই বলে সে লাইভ বন্ধ করল। লাইভ বন্ধ হওয়ার পর আমরা চারজন একে অপরকে জড়িয়ে ধরলাম। রাহুল, আমি বললাম, তুমি আজ আমাকে অনেক খুশি করেছ। মা, এটাই তো আমার উদ্দেশ্য ছিল, সে বলল। তিয়া বলল, দাদা, তুমি চলে গেলে আমি কার সাথে এভাবে মজা করব? আমি ফোন করব রোজ, রাহুল বলল। আর প্রতি মাসে বাড়ি আসব। সুজিত বলল, আমি গর্বিত তোমার উপর গু। কেন বাবা? রাহুল জিজ্ঞেস করল। কারণ তুমি বুঝেছ পরিবারের গুরুত্ব। অনেক ছেলেমেয়ে বড় হয়ে পরিবারকে ভুলে যায়। কিন্তু তুমি আরও কাছে এসেছ। আমি বললাম, আর আজকের এই রিং আর শাড়ি আমি সারা জীবন মনে রাখব গু। তিয়া বলল, আর আমার বার্থডেতে সারপ্রাইজের জন্য অপেক্ষা রইলাম গু। রাহুল হাসল, তুমি দেখবি কত সুন্দর অ্যালবাম আমরা বানিয়েছি গু। এইভাবে আমাদের পরিবারের একটি অবিস্মরণীয় রাত কেটে গেল। আজকের এই ঘটনা আমাদের আরও কাছে নিয়ে এসেছে। রাহুল হয়তো চট্টগ্রাম চলে যাবে, কিন্তু আমাদের হৃদয়ে সে সব সময় থাকবে। পরদিন সকালে দেখি রাহুলের সেই লাইভ ভিডিও ভাইরাল হয়ে গেছে। লাখো মানুষ দেখেছে। কমেন্টে সবাই আমাদের পরিবারের প্রশংসা করেছে। অনেকে বলেছে আমাদের দেখে তারা অনুপ্রাণিত হয়েছে। এক সপ্তাহ পর তিয়ার বার্থডে। সত্যিই রাহুল আর তিয়া মিলে একটা চমৎকার অ্যালবাম বানিয়েছে। প্রতিটি ছবির সাথে আমাদের স্মৃতি। আমি সেই লাল শাড়ি পরে তিয়ার বার্থডে সেলিব্রেশন করলাম। আর রাহুল দেওয়া রিং পরে রইলাম। তিয়ার বার্থডেতে সে যে কবিতা পড়ল, সেটা ছিল আমাদের পরিবারের উপর। কত সুন্দর লিখেছে। আমার চোখে পানি এসে গেল। রাহুল যাওয়ার আগের রাতে আমাদের সবার সাথে বসল। মা, সে বলল, আমি চট্টগ্রাম গিয়েও তোমাদের কাছাকাছি থাকব গু। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। আমি প্রতিদিন ফোন করব, ভিডিও কল করব, আর যখনই সুযোগ পাব বাড়ি চলে আসব। তিয়া বলল, আর আমি তোমাকে রোজ মেসেজ করব উ। আমিও, সে হাসল। সুজিত বলল, পরিবার হচ্ছে এমন বন্ধন যেটা দূরত্ব কেটে দিতে পারে না গি। আমি বুঝলাম, সত্যিই আমাদের পরিবার খুব শক্তিশালী। আমরা একে অপরকে কতটা ভালোবাসি। রাহুল চলে যাওয়ার দিন আমরা সবাই স্টেশনে গেলাম। বিদায়ের সময় আমাদের সবার চোখে পানি। মা, রাহুল আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার হিরো গু। তুমিও আমার গর্ব, আমি বললাম। তিয়াকে বলল, তুই ভালো থাকিস, পড়াশোনায় মনোযোগ দিস ই। সুজিতকে বলল, বাবা, পরিবারের যত্ন নিও উ। ট্রেন ছাড়ার সময় আমরা সবাই হাত নাড়লাম। রাহুল জানালা দিয়ে হাত নাড়তে থাকল যতক্ষণ না ট্রেন চোখের আড়াল হল। এখন রাহুল চট্টগ্রামে কাজ করে। প্রতিদিন ফোন করে। সপ্তাহান্তে ভিডিও কল করি। মাসে একবার বাড়ি আসে। আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। সেদিনের সেই লাইভের কারণে আমরা অনেক বিখ্যাত হয়েছি। অনেক মানুষ আমাদের চেনে। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমরা বুঝেছি পরিবারের গুরুত্ব। আজও যখন সেই রিং দেখি আর লাল শাড়ি দেখি, মনে পড়ে যায় সেই রাতের কথা। কিভাবে রাহুল আমাদের সবাইকে অবাক করে দিয়েছিল। কিভাবে সে প্রকাশ করেছিল তার ভালোবাসা। এই গল্প শুনে হয়তো অনেকে ভাববে এটা সাধারণ ঘটনা। কিন্তু আমার কাছে এটা জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। কারণ এই মুহূর্তে আমি বুঝেছিলাম আমার সন্তান কতটা ভালোবাসে আমাদের। পরিবার হচ্ছে এমন একটা জিনিস যেটার কোনো বিকল্প নেই। টাকা পয়সা, নামাইশ, সব কিছুর চেয়ে বড় হচ্ছে পরিবারের ভালোবাসা। তাই যারা এই গল্প শুনছেন, তারা আজই আপনাদের পরিবারের কাছে গিয়ে বলুন আপনি তাদের কতটা ভালোবাসেন। কারণ জীবন অনিশ্চিত। কখন কি হয় কেউ জানে না। আমার গল্প এখানেই শেষ। আশা করি এই গল্প আপনাদের অনুপ্রাণিত করেছে। পরিবারকে ভালোবাসুন, সময় দিন, যত্ন নিন। কারণ শেষ পর্যন্ত পরিবারই থাকে পাশে।
তাওবার পথে। একটি সম্পূর্ণ ইসলামিক উপন্যাস। প্রথম পর্ব, শৈশব ও যৌবনের সূচনা। বর্ণনাকারী, ঢাকার পুরাতন অংশে লালবাগের একটি ছোট্ট গলিতে আব্দুল্লাহ মিয়ার বাড়ি। তিনি একজন সৎ ব্যবসায়ী, কাপড়ের দোকান আছে তার। স্ত্রী আয়েশা খুবই ধার্মিক মহিলা। তাদের 2 সন্তান, বড় ছেলে ইউসুফ আর মেয়ে ফাতিমা। ইউসুফ যখন 10 বছর বয়সে তখন সে খুবই ভালো ছেলে ছিল। প্রতিদিন ফজরের নামাজ পড়ত, মাদ্রাসায় যেত কোরআন শরীফ পড়তে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে খারাপ সঙ্গের কারণে তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করল। আব্দুল্লাহ, ইউসুফ, তুমি আজকাল নামাজ পড়ছ না কেন? ফজরের সময় তোমাকে ডাকলেও উঠো না। ইউসুফ, আব্বা, আমি খুব ক্লান্ত থাকি। রাতে পড়াশোনা করি বলে। আয়েশা, কিন্তু বেটা, নামাজ তো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তায়ালা বলেছেন নামাজ প্রতিষ্ঠা করব। ইউসুফ, আম্মা, আমি জানি। কিন্তু এখনকার যুগে সবকিছু আগের মতো নেই। আমার বন্ধুরাও এসব নিয়ে খুব একটা ভাবে না। বর্ণনাকারী, আব্দুল্লাহ আর আয়েশার মন খারাপ হয়ে গেল। তারা বুঝতে পারছিলেন যে তাদের ছেলে ভুল পথে যাচ্ছে। কিন্তু কিভাবে তাকে বোঝাবেন তা তারা বুঝতে পারছিলেন না। ইউসুফ এখন কলেজে পড়ে। সেখানে তার সাথে হাসান নামে এক বন্ধুর খুব ভাব হয়েছে। হাসান ধার্মিক পরিবারের ছেলে হলেও সে ধর্মের ব্যাপারে উদাসীন। বরং সে নানা রকম খারাপ কাজে জড়িত। হাসান, ইউসুফ, আজ রাতে আমাদের সাথে আয়। একটা পার্টি আছে। অনেক মজা হবে। ইউসুফ, কী রকম পার্টি? হাসান, আরে বন্ধুদের সাথে গানবাজনা, আড্ডা। জীবনটা একটু এনজয় করতে হবে তো। সবসময় তো আর নামাজ কালাম নিয়ে থাকা যায় না। ইউসুফ, কিন্তু আমার বাবা মা। হাসান, তোর বাবা মা কি বলবে? তুই তো আর ছোট বাচ্চা নেই। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। বর্ণনাকারী, ইউসুফের মনে দ্বন্দ্ব চলতে থাকল। একদিকে তার বিবেক তাকে বলছে এটা ঠিক নয়, অন্যদিকে বন্ধুর চাপ আর যুবক বয়সের আবেগ তাকে টানছে অন্যদিকে। সেদিন রাতে ইউসুফ বাবা-মাকে মিথ্যা বলে বাইরে গেল। বল যে লাইব্রেরিতে পড়তে যাচ্ছে। কিন্তু গেল হাসানের সাথে সেই পার্টিতে। পার্টিতে গিয়ে দেখল সেখানে অনেক ছেলে মেয়ে আছে। গানবাজনা চলছে, কেউ কেউ ধূমপান করছে। ইউসুফের মন খুব অস্বস্তি হচ্ছিল। ইউসুফ, হাসান, আমার ভালো লাগছে না। আমি বাড়ি যাব। হাসান, কি হয়েছে? এই প্রথম এসেছিস, একটু সময় দে। অভ্যস্ত হয়ে যাবি। বর্ণনাকারী, ইউসুফ সেদিন খুব অস্বস্তিতে কাটাল। বাড়ি ফিরে এসে দেখল তার মা দরজায় অপেক্ষা করছেন। আয়েশা, এত রাত হলো কেন বেটা? লাইব্রেরি তো 8টায় বন্ধ হয়ে যায়। ইউসুফ, আম্মা, বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়েছিলাম। আয়েশা, কোনো বন্ধুদের সাথে? তুমি কি আমাদের সাথে মিথ্যা বলছ? ইউসুফ, না আম্মা, মিথ্যা বলছি না। আচ্ছা, আমি ঘুমাতে যাই। বর্ণনাকারী, আয়েশা বুঝতে পারলেন যে তার ছেলে মিথ্যা বলছে। তার চোখে পানি এসে গেল। সারারাত তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তার ছেলের হেদায়েতের জন্য। দ্বিতীয় পর্ব, পতনের শুরু। বর্ণনাকারী, দিন যেতে থাকল। ইউসুফ হাসানের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করল। নামাজ কালাম একদম ছেড়েই দিল। বাবা মার সাথে মিথ্যা বলা এখন তার অভ্যাস হয়ে গেছে। একদিন ফাতিমা তার ভাইয়ের কাছে এল। ফাতিমা, ভাইজা, তুমি এখন কেমন হয়ে গেছ? আগে তুমি আমাকে কোরআন পড়ে শোনাতে, এখন তো দেখি নামাজেও দাঁড়াও না। ইউসুফ, ফাতিমা, তুমি এসব বুঝবে না। আমি বড় হয়েছি, আমার নিজের চিন্তাভাবনা আছে। ফাতিমা, কিন্তু ভাইজা, আল্লাহ তায়ালা তো আমাদের সবার উপর ফরজ করেছেন নামাজ। বয়স বাড়লে তো আরও বেশি দায়িত্বশীল হতে হয়। ইউসুফ, তুমি ছোট মেয়ে, এসব নিয়ে মাথা ঘামিও না। বর্ণনাকারী, ফাতিমার চোখে পানি এসে গেল। সে তার ভাইকে খুবই ভালোবাসত। এই অবস্থা দেখে তার খুব কষ্ট হচ্ছিল। এদিকে আব্দুল্লাহ মিয়া তার দোকানে বসে চিন্তা করছিলেন। তিনি তার ছেলের পরিবর্তন দেখে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আব্দুল্লাহ, করিম ভাই, আপনার সাথে একটু কথা ছিল। করিম, হ্যাঁ ভাই, বলুন। কি ব্যাপার? আব্দুল্লাহ, ইউসুফের ব্যাপারে। ও খুব পাল্টে গেছে। নামাজ পড়ে না, আমাদের সাথে ঠিকমতো কথাও বলে না। করিম, এই বয়সের ছেলেমেয়েদের এরকম হয়। একটু ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে। আব্দুল্লাহ, কিন্তু ভাই, আমার খুব ভয় হচ্ছে। ও কোনো পথে চলে যাচ্ছে, কে জানে? বর্ণনাকারী, করিম চাচা একজন অভিজ্ঞ মানুষ।
তিনি বুঝতে পারলেন যে ব্যাপারটা গুরুতর। করিম, আব্দুল্লাহ ভাই, আপনি শায়েখ আহমদের কাছে যান। উনি অনেক অভিজ্ঞ, হয়তো ভালো কোনো উপায় বলতে পারবেন। আব্দুল্লাহ, জি, সেটাই ভালো হবে। বর্ণনাকারী, পরের দিন আব্দুল্লাহ মিয়া তার স্ত্রী আয়েশাকে নিয়ে শায়েখ আহমদের কাছে গেলেন। শায়েখ আহমদ একজন বয়স্ক আলেম, এলাকার সবাই তাকে খুব সম্মান করে। শায়েখ আহমদ, আসসালামু আলাইকুম ভাই। বসুন বসুন। কি খবর? আব্দুল্লাহ, ওয়া আলাইকুমুসসালাম হুজুর। আপনার দোয়া নিতে এসেছি আমার ছেলে ইউসুফের ব্যাপারে। শায়েখ আহমদ, কি হয়েছে ইউসুফের? আয়েশা, হুজুর, ও এখন আর নামাজ পড়ে না। আমাদের সাথে ভালো ব্যবহার করে না। খারাপ বন্ধুদের সাথে মিশছে। শায়েখ আহমদ, এটা একটা গুরুতর সমস্যা। কিন্তু ঘাবড়াবেন না। আল্লাহ তায়ালা রহমান ও রহিম। তিনি চাইলে যে কোনো অবস্থা পরিবর্তন করতে পারেন। আব্দুল্লাহ, হুজুর, আমরা কি করতে পারি? শায়েখ আহমদ, প্রথমত আপনারা ইউসুফের জন্য বেশি বেশি দোয়া করুন। আল্লাহ তায়ালার কাছে কান্নাকাটি করুন। দ্বিতীয়ত, তার সাথে রাগারাগি করবেন না। ধৈর্য ধরুন এবং ভালোবাসার সাথে বোঝাতে চেষ্টা করুন। আয়েশা, হুজুর, আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে তার জন্য দোয়া করি। শায়েখ আহমদ, মাশাআল্লাহ। মায়ের দোয়া আল্লাহ তায়ালা কবুল করেন। আপনি দোয়া করতে থাকুন। আর আব্দুল্লাহ ভাই, আপনি ইউসুফকে একবার আমার কাছে নিয়ে আসার চেষ্টা করুন। আব্দুল্লাহ, জি হুজুর, চেষ্টা করব। কিন্তু ও এখন আমাদের কথা তেমন শোনে না। শায়েখ আহমদ, কোনো সমস্যা নেই। আল্লাহ তায়ালা একটা পথ বের করে দেবেন। আপনারা ধৈর্য ধরুন এবং দোয়া করতে থাকুন। তৃতীয় পর্ব, আরও গভীরে। বর্ণনাকারী, ইউসুফের অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকল। এখন সে প্রায়ই বাড়ি ফেরে রাত 12টার সময়। হাসান আর তার দলের সাথে নানা রকম খারাপ কাজে জড়িয়ে পড়ল। একদিন রাতে ইউসুফ বাড়ি এসে দেখল তার আব্বা বসে আছেন। আব্দুল্লাহ, ইউসুফ, তুমি এত রাতে কোথা থেকে আসছ? ইউসুফ, আব্বা, বন্ধুদের সাথে ছিলাম। আব্দুল্লাহ, কি করছিলে বন্ধুদের সাথে? ইউসুফ, আব্বা, আপনি আমাকে এত প্রশ্ন কেন করেন? আমি তো কোনো খারাপ কাজ করি না। আব্দুল্লাহ, বেটা, আমি তোমার বাবা। তোমার ভালো মন্দের দায়িত্ব আমার। আজকাল তুমি নামাজ পড়ো না, ভালো বই পড়ো না। এতে আমার চিন্তা হয়। ইউসুফ, আব্বা, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। এখনকার ছেলেমেয়েরা সবাই এরকমই। আব্দুল্লাহ, কিন্তু বেটা, আমরা মুসলিম। আমাদের কিছু নিয়মকানুন আছে। আল্লাহ তায়ালা আমাদের যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলা উচিত। ইউসুফ, আব্বা, আমি আর ছোট নেই। আমি নিজে বুঝে কাজ করতে পারি। বর্ণনাকারী, আব্দুল্লাহ মিয়ার মন খুব ভেঙে গেল। তিনি আর কিছু বলতে পারলেন না। এদিকে হাসান ইউসুফকে আরও খারাপ কাজে জড়াতে চাইছিল। হাসান, ইউসুফ, আজ আমাদের সাথে একটা কাজে যেতে হবে। ইউসুফ, কি কাজ? হাসান, একটা দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসতে হবে। ইউসুফ, মানে? হাসান, আরে বেশি প্রশ্ন করিস না। চল, পরে বুঝবি। বর্ণনাকারী, ইউসুফ বুঝতে পারল যে এটা চুরির কথা বলা হচ্ছে। তার বিবেক তাকে বাধা দিচ্ছিল। ইউসুফ, হাসান, এটা তো চুরি। আমি এসব করতে পারব না। হাসান, তুই এখনও ছোটদের মতো ভাবিস। জীবনে এগিয়ে যেতে হলে এসব করতেই হয়। তাছাড়া এটা বড় কোনো ব্যাপার না। ইউসুফ, কিন্তু? হাসান, কিন্তু কিছু নেই। তুই আমার সাথে আসবি নাকি না? বর্ণনাকারী, ইউসুফের মন দোটানায় পড়ে গেল। একদিকে বন্ধুত্বের চাপ, অন্যদিকে বিবেকের আওয়াজ। ইউসুফ, ঠিক আছে, যাব। কিন্তু আমি কোনো বড় কাজ করব না। হাসান, হ্যাঁ, তুই শুধু পাহারা দিবি। বর্ণনাকারী, সেদিন রাতে ইউসুফ হাসানদের সাথে গেল। তারা একটা মোবাইলের দোকানে চুরি করল। ইউসুফ বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েছিল। চুরির ঘটনা শেষ হওয়ার পর ইউসুফের মন খুবই খারাপ লাগছিল। সে অনুভব করছিল যে সে একটা ভুল কাজ করেছে। বাড়ি ফিরে এসে সে দেখল তার মা নামাজের পর দোয়া করছেন। আয়েশা, হে আল্লাহ, আমার ছেলে ইউসুফকে হেদায়েত দিন। তাকে সঠিক পথে ফিরিয়ে আনুন। আমি জানি আপনি সব পারেন। বর্ণনাকারী, ইউসুফ মায়ের এই দোয়া শুনে খুবই অস্বস্তি বোধ করল। তার মনে একটা অপরাধবোধ কাজ করতে শুরু করল। চতুর্থ পর্ব, সংকটের শিখর। বর্ণনাকারী, ইউসুফের খারাপ কাজের পরিমাণ দিন দিন বাড়তে থাকল। এখন সে হাসানদের সাথে নিয়মিত চুরিচামারিতে জড়িত।
তবে তার মনের গভীরে একটা অস্বস্তি সবসময় কাজ করত। একদিন ফাতিমা তার ভাইয়ের রুমে গিয়ে দেখল ইউসুফ নতুন একটা মোবাইল ব্যবহার করছে। ফাতিমা, ভাইজা, এটা কোথা থেকে পেলে? আব্বা তো বলেছিলেন আর্থিক অবস্থা খুব একটা ভালো না। ইউসুফ, ও এটা বন্ধুর কাছ থেকে নিয়েছি। ফাতিমা, কোনো বন্ধু? ইউসুফ, তুমি চিনো না। তুমি তোমার পড়াশোনা নিয়ে থাক। বর্ণনাকারী ফাতিমার সন্দেহ হল। সে বুঝতে পারল যে ভাইজা কিছু লুকাচ্ছে। এদিকে শায়েখ আহমাদ একদিন আব্দুল্লাহ মিয়ার দোকানে এলেন। শায়েখ আহমাদ, আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আব্দুল্লাহ, ওয়া আলাইকুমুসসালাম হুজুর। আল্লাহর রহমতে ভালো। শায়েখ আহমাদ, ইউসুফের অবস্থা কেমন? আব্দুল্লাহ, হুজুর, আরও খারাপ হয়েছে। এখন প্রায় রাত 2টা-3টায় বাড়ি ফেরে। কিছু বললে রেগে যায়। শায়েখ আহমাদ, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন। ধৈর্য ধরুন, দোয়া করুন। আব্দুল্লাহ, হুজুর, আমার খুব ভয় লাগে। ও কোনো পথে চলে যাচ্ছে কে জানে? শায়েখ আহমাদ, একটা কাজ করুন। আগামীকাল জুমার দিন ইউসুফকে বলুন আপনার সাথে দোকানে আসতে। আমি সেখানে যাব। আব্দুল্লাহ, হুজুর, সে কি আসবে? শায়েখ আহমাদ, চেষ্টা করে দেখুন। হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পথ বের হবে। বর্ণনাকারী পরের দিন আব্দুল্লাহ মিয়া ইউসুফকে বললেন দোকানে আসতে। অনেক জোরাজুরির পর ইউসুফ রাজি হল। দোকানে গিয়ে ইউসুফ দেখল শায়েখ আহমাদ বসে আছেন। তার মন খুব অস্বস্তিতে পড়ে গেল। শায়েখ আহমাদ, আসসালামু আলাইকুম ইউসুফ। কেমন আছ বেটা? ইউসুফ, ওয়া আলাইকুমুসসালাম হুজুর। ভালো আছি। শায়েখ আহমাদ, বস বেটা। তোমার সাথে কিছু কথা ছিল। বর্ণনাকারী ইউসুফ বুঝতে পারল যে এটা তার ব্যাপারে কথা বলার জন্য একটা ব্যবস্থা। তার রাগ হল। ইউসুফ, হুজুর, আমি আসলে তাড়াতাড়ি বাড়ি যাব। শায়েখ আহমাদ, 5 মিনিট সময় দাও বেটা। গুরুত্বপূর্ণ কথা। ইউসুফ, কি কথা হুজুর? শায়েখ আহমাদ, বেটা, জীবনে কখনো কখনো আমরা ভুল পথে চলে যাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সুযোগ দেন ফিরে আসার। ইউসুফ, হুজুর, আমি কোনো ভুল পথে যাইনি। শায়েখ আহমাদ, বেটা, তুমি কি নামাজ পড়ো? ইউসুফ, হুজুর, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। শায়েখ আহমাদ, ইউসুফ, নামাজ কোনো ব্যক্তিগত ব্যাপার নয়। এটা আল্লাহ তাআলার হুকুম। আর হুকুম অমান্য করা মানে বিদ্রোহ। ইউসুফ, হুজুর, আমি এখন যাই। শায়েখ আহমাদ, বেটা, একটু শোনো। তুমি জান, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে তাওবা করে এবং সৎকর্ম করে, আল্লাহ তার তাওবা কবুল করেন গু। ইউসুফ, হুজুর, আমার তাওবা করার কিছু নেই। আমি কোনো খারাপ কাজ করিনি। বর্ণনাকারী শায়েখ আহমাদ ইউসুফের চোখে চোখ রেখে বললেন। শায়েখ আহমাদ, ইউসুফ, মিথ্যা বলা কিন্তু বড় গুনাহ। আর নিজেকে ধোঁকা দেওয়া আরও বড় বিপদ। ইউসুফ, আমি মিথ্যা বলছি না। আব্বা, আমি বাড়ি যাচ্ছি। বর্ণনাকারী ইউসুফ সেদিন রেগে গিয়ে দোকান থেকে চলে গেল। আব্দুল্লাহ মিয়ার খুব লজ্জা লাগল। আব্দুল্লাহ, হুজুর, দুঃখিত। ও এখন খুবই জেদি হয়ে গেছে। শায়েখ আহমাদ, কোনো সমস্যা নেই ভাই। আল্লাহ তাআলা তার কাজ নিজেই করবেন। আপনারা দোয়া করতে থাকুন। বর্ণনাকারী সেদিন রাতে ইউসুফ আরও রেগেছিল। সে হাসানকে ফোন করল। ইউসুফ, হাসান, আজ রাতে কোনো কাজ আছে? হাসান, হ্যাঁ, একটা বড় কাজ আছে। অনেক টাকার ব্যাপার। ইউসুফ, কী রকম কাজ? হাসান, একটা জুয়েলারির দোকানে কাজ আছে। তুই আসবি? ইউসুফ, হ্যাঁ আসব। আজ আমার খুব রাগ হয়েছে। বর্ণনাকারী সেদিন রাতে ইউসুফ হাসানদের সাথে গিয়ে একটা বড় চুরির ঘটনায় জড়িয়ে পড়ল। তারা একটা সোনার দোকান থেকে অনেক দামি জিনিস চুরি করল। 5ম পর্ব, পুলিশের খোঁজ। বর্ণনাকারী চুরির ঘটনার পর কয়েকদিন কেটে গেল। ইউসুফ মনে মনে খুব চিন্তিত ছিল। তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছনে আছে। একদিন সকালে আব্দুল্লাহ মিয়ার দোকানে 2 জন পুলিশ এল। পুলিশ অফিসার, আসসালামু আলাইকুম। আপনি কি আব্দুল্লাহ? আব্দুল্লাহ, ওয়া আলাইকুমুসসালাম। জি, আমি আব্দুল্লাহ। কি ব্যাপার? পুলিশ অফিসার, আপনার ছেলে ইউসুফ কোথায়? আব্দুল্লাহ, কেন? কি হয়েছে? পুলিশ অফিসার, গত সপ্তাহে একটা জুয়েলারির দোকানে চুরি হয়েছে। আমাদের সন্দেহ আছে আপনার ছেলে এই ঘটনায় জড়িত। বর্ণনাকারী
আব্দুল্লাহ মিয়ার মাথায় যেন বজ্রপাত হল। তিনি কিছুক্ষণ কিছু বলতে পারলেন না। আব্দুল্লাহ, অফিসার সাহেব, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমার ছেলে এসব করতে পারে না। পুলিশ অফিসার, আমরা আশা করি তাই। কিন্তু তাকে আমাদের সাথে আসতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। আব্দুল্লাহ, ও এখন বাড়িতে নেই। কলেজে গেছে। পুলিশ অফিসার, ঠিক আছে। আজ সন্ধ্যার মধ্যে থানায় হাজির করবেন। বর্ণনাকারী, পুলিশ চলে যাওয়ার পর আব্দুল্লাহ মিয়া দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেলেন। গিয়ে দেখেন আয়েশা নামাজ পড়ছেন। আব্দুল্লাহ, আয়েশা, ইউসুফ কোথায়? আয়েশা, সকালে বের হয়েছে। বলেছে কলেজে যাবে। কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আব্দুল্লাহ, আজ পুলিশ এসেছিল। ইউসুফের ব্যাপারে। আয়েশা, কি? পুলিশ? কেন? আব্দুল্লাহ, বলছে কোনো চুরির ঘটনায় নাকি জড়িত। বর্ণনাকারী, আয়েশার হাত থেকে তসবিহ পড়ে গেল। তিনি মুখ থেকে কাঁদতে শুরু করলেন। আয়েশা, না আল্লাহ! আমার ছেলে! আমি জানতাম এই দিন আসবে। আব্দুল্লাহ, ঘাবড়াবে না। হয়তো কোনো ভুল বোঝাবুঝি। আয়েশা, না, আমি বুঝতে পারছিলাম। ওর এত টাকা কোথা থেকে আসত? নতুন নতুন জিনিস কিনত কিভাবে? বর্ণনাকারী, এদিকে ইউসুফ হাসানদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তার ফোন বাজল। ফাতিমার কল। ফাতিমা, ভাইয়া, তুমি এখনই বাড়ি এসো। জরুরি। ইউসুফ, কি হয়েছে? ফাতিমা, তোমার ব্যাপারে পুলিশ এসেছিল। আব্বাম্মা খুব চিন্তিত। বর্ণনাকারী, ইউসুফের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল যে সব ফাঁস হয়ে গেছে। ইউসুফ, হাসান, আমাকে এখনই যেতে হবে। হাসান, কি হয়েছে? ইউসুফ, পুলিশ আমার খোঁজ করছে। হাসান, কি? তাহলে তো আমাদের সবার বিপদ। ইউসুফ, আমি এখন কি করব? হাসান, পালিয়ে যা। কয়েকদিন লুকিয়ে থাক। ইউসুফ, না, আমি বাড়ি যাব। হাসান, পাগল হয়েছিস? পুলিশ তোকে ধরবে। বর্ণনাকারী, ইউসুফ খুব দ্বিধায় পড়ে গেল। একদিকে পালিয়ে যাওয়ার চিন্তা, অন্যদিকে বাবা মায়ের কথা। ষষ্ঠ পর্ব, ফেরার প্রস্তুতি। বর্ণনাকারী, ইউসুফ শেষ পর্যন্ত বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়িতে পৌঁছে দেখল তার বাবা মা বসে আছেন। দুজনের চোখেই পানি। ইউসুফ, আসসালামু আলাইকুম। আয়েশা, তুই এসে গেছিস বেটা। আব্দুল্লাহ, ইউসুফ, আজ পুলিশ এসেছিল। ইউসুফ, জানি আব্বা। আব্দুল্লাহ, তুমি কি সত্যি? বর্ণনাকারী, ইউসুফ কিছুক্ষণ চুপ থাকল। তারপর মাথা নিচু করে বলল, ইউসুফ, আব্বা, আমি খুব বড় ভুল করেছি। আয়েশা, হায় আল্লাহ! আমার ছেলে! ইউসুফ, আম্মা, আমি আপনাদের লজ্জায় ফেলেছি। আমি জানি আমার কোনো মাফ নেই। আব্দুল্লাহ, কি করেছিস তুই? ইউসুফ, আব্বা, আমি চুরি করেছি। অনেকবার। হাসান আর তার দলের সাথে। বর্ণনাকারী, আব্দুল্লাহ মিয়া তার মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আয়েশা কাঁদতে থাকলেন। আব্দুল্লাহ, তুই আমাদের এত বড় ধোঁকা দিলি? ইউসুফ, আব্বা, আমি জানি আমি খুব খারাপ কাজ করেছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি। আয়েশা, বুঝতে পারছিস মানে? এতদিন কি করছিলি? ইউসুফ, আম্মা, আমি ভেবেছিলাম এসব কোনো বড় ব্যাপার না। কিন্তু আজ যখন পুলিশের কথা শুনলাম তখন বুঝলাম আমি কত বড় ভুল করেছি। আব্দুল্লাহ, ইউসুফ, এখন কি করবি? ইউসুফ, আব্বা, আমি পুলিশের কাছে যাব। সব স্বীকার করব। আব্দুল্লাহ, তুই জানিস এতে তোর জেল হতে পারে? ইউসুফ, জানি আব্বা। কিন্তু এটাই ঠিক। আমি আর মিথ্যার আশ্রয় নিতে চাই না। বর্ণনাকারী, আয়েশা তার ছেলের কাছে এসে তার মাথায় হাত রাখলেন। আয়েশা, বেটা, তুই যদি সত্যি মন থেকে তাওবা কর, আল্লাহ তায়ালা তোকে মাফ করে দেবেন। ইউসুফ, আম্মা, আমি তাওবা করতে চাই। কিন্তু জানি না কিভাবে। আব্দুল্লাহ, চল আমরা শায়েখ আহমদের কাছে যাই। ইউসুফ, হুজুরের কাছে? আমি তো তার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আব্দুল্লাহ, সেজন্যই তো যেতে হবে। ওনার কাছে ক্ষমা চাইতে হবে। বর্ণনাকারী, সেদিন সন্ধ্যায় ইউসুফ তার বাবা মার সাথে শায়েখ আহমদের কাছে গেল। শায়েখ সাহেব তাদের দেখে বুঝতে পারলেন যে কিছু একটা হয়েছে। শায়েখ আহমদ, আসসালামু আলাইকুম। কি ব্যাপার? সবাইকে চিন্তিত দেখাচ্ছে। আব্দুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম হুজুর।
ইউসুফ আপনার কাছে কিছু বলতে চায়। ইউসুফ, হুজুর, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। শাইখ আহমদ, কিসের জন্য বেটা? ইউসুফ, সেদিন আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছিলাম। আর আমি অনেক খারাপ কাজ করেছি। শাইখ আহমদ, বস বেটা। সব খুলে বল। বর্ণনাকারী, ইউসুফ সব কিছু খুলে বলল। চুরির কথা, হাসানদের সাথে মেশার কথা, বাবা মার সাথে মিথ্যা বলার কথা। ইউসুফ, হুজুর, আমি খুব বড় গুনাহগার। আল্লাহ তায়ালা কি আমাকে ক্ষমা করবেন? শাইখ আহমদ, ইউসুফ, আল্লাহ তায়ালা বলেছেন, আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন গু। ইউসুফ, কিন্তু হুজুর, আমার গুনাহ অনেক বড়। শাইখ আহমদ, বেটা, আল্লাহর রহমত আরও বড়। তুমি যদি সত্যিকারের তাওবা কর, তিনি অবশ্যই মাফ করবেন। ইউসুফ, হুজুর, আমি কিভাবে তাওবা করব? শাইখ আহমদ, প্রথমত তোমার গুনাহের জন্য লজ্জিত হও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। দ্বিতীয়ত, আর কখনো এসব করবে না বলে দৃঢ় সংকল্প করো। তৃতীয়ত, যাদের ক্ষতি করেছ তাদের ক্ষতিপূরণ দাও। ইউসুফ, হুজুর, আমি সব ফেরত দিতে চাই। কিন্তু পুলিশ আমাকে খুঁজছে। শাইখ আহমদ, তুমি পুলিশের কাছে গিয়ে সব স্বীকার কর। সততার সাথে বিচারের মুখোমুখি হও। এটাও তাওবার অংশ। আব্দুল্লাহ, হুজুর, ওর জেল হলে? শাইখ আহমদ, আব্দুল্লাহ ভাই, আল্লাহ তায়ালা যেটা ভালো মনে করবেন সেটাই হবে। তবে সততার পথ সবসময় উত্তম। সপ্তম পর্ব, আত্মসমর্পণ। বর্ণনাকারী, পরের দিন সকালে ইউসুফ তার বাবার সাথে থানায় গেল। পুলিশ অফিসার তাদের দেখে অবাক হলেন। পুলিশ অফিসার, আপনারা এসে গেছেন? আমরা তো সন্ধ্যায় আসার কথা বলেছিলাম। আব্দুল্লাহ, অফিসার সাহেব, আমার ছেলে আপনাদের কিছু বলতে চায়। ইউসুফ, স্যার, আমি সব স্বীকার করতে চাই। পুলিশ অফিসার, মানে? ইউসুফ, আমি জুয়েলারির দোকানে চুরিতে জড়িত ছিলাম। আমি সব বলে দেব। বর্ণনাকারী, পুলিশ অফিসার খুবই অবাক হলেন। তিনি আগে কখনো দেখেননি কোনো অপরাধী এভাবে স্বেচ্ছায় এসে সব স্বীকার করছে। পুলিশ অফিসার, তুমি জানো এর মানে কি? ইউসুফ, জানি স্যার। আমার জেল হতে পারে। কিন্তু আমি আর মিথ্যা বলতে চাই না। পুলিশ অফিসার, তোমার সাথে আর কারা ছিল? ইউসুফ, স্যার, আমি সবার নাম দেব। তবে একটা কথা, আমি যা করেছি সেটা আমার নিজের ইচ্ছায়। কেউ আমাকে জোর করেনি। বর্ণনাকারী, ইউসুফ সব কিছু খুলে বলল। হাসানদের নাম দিল, কোথায় চুরি করেছে, কি নিয়েছে, সব। পুলিশ অফিসার, চুরির মাল কোথায়? ইউসুফ, স্যার, যেটুকু আমার কাছে আছে সব এনেছি। বর্ণনাকারী, ইউসুফ একটা ব্যাগ থেকে মোবাইল, গহনা আর কিছু টাকা বের করে দিল। ইউসুফ, স্যার, আমি চাই এগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হোক। পুলিশ অফিসার, তুমি কি আইনজীবী নিতে চাও? ইউসুফ, না স্যার। আমি যা করেছি তার জন্য যা শাস্তি হয় সেটা মেনে নেব। বর্ণনাকারী, আব্দুল্লাহ মিয়া তার ছেলের এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেলেন। যে ছেলে কয়েকদিন আগেও মিথ্যা বলত, সে আজ এত সততার সাথে সব স্বীকার করছে। আব্দুল্লাহ, অফিসার সাহেব, আমার ছেলে কি আজকেই জেলে যাবে? পুলিশ অফিসার, আপাতত না। কিন্তু কোর্টে কেস হবে। তারপর দেখা যাবে। ইউসুফ, স্যার, আমার একটা অনুরোধ। আমার বাবা মা খুবই ভালো মানুষ। আমার কাজের জন্য যেন তাদের কোনো সমস্যা না হয়। পুলিশ অফিসার, তোমার সততা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি কোর্টে এই কথা বলবো। অষ্টম পর্ব, অপেক্ষার দিনগুলো। বর্ণনাকারী, থানা থেকে ফিরে এসে ইউসুফ সবার প্রথমে তার মায়ের কাছে গেল। ইউসুফ, আম্মা, আমি আপনার পায়ে পড়ি। আমাকে ক্ষমা করুন। আয়েশা, উঠ বেটা। তুই আমার ছেলে। আমি তোর জন্য রাগ করব কি করে? ইউসুফ, আম্মা, আমি আপনাদের এত কষ্ট দিয়েছি। এত লজ্জায় ফেলেছি। আয়েশা, বেটা, তুই যেভাবে সব স্বীকার করেছিস, এতে আমার গর্ব হয়েছে। আল্লাহ তায়ালা তোকে হেদায়েত দিয়েছেন। বর্ণনাকারী, ফাতিমাও তার ভাইয়ের কাছে এল। ফাতিমা, ভাইজা, আমি জানতাম তুমি ভালো হয়ে যাবে। আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করতাম। ইউসুফ, ফাতিমা, তোর মতো বোন পেয়ে আমি ভাগ্যবান। বর্ণনাকারী, সেই রাতে ইউসুফ অনেক দিন পর নামাজ পড়ল। তার চোখে পানি আসছিল। ইউসুফ, হে আল্লাহ, আমি খুব বড় গুনাহগার। আমি জানি আমার মাফ পাওয়ার যোগ্যতা নেই। কিন্তু আপনি তো রহমান। আপনি আমাকে ক্ষমা করুন।
আমি আর কখনো খারাপ কাজ করব না। বর্ণনাকারী পরের কয়েকদিন ইউসুফ বাড়িতেই থাকল। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। কোরআন তেলাওয়াত করতে শুরু করল। একদিন হাসান তার বাড়িতে এল। হাসান, ইউসুফ, তুই কি পাগল হয়ে গেছিস? পুলিশের কাছে সব বলে দিয়েছিস? ইউসুফ, হাসান, আমি ঠিকই করেছি। হাসান, ঠিক করেছিস মানে? আমাদেরও তো সমস্যা হবে। ইউসুফ, হাসান, আমি তোর নামও দিয়েছি। কিন্তু তুই যদি তাওবা করিস, আল্লাহ তোকেও মাফ করে দেবেন। হাসান, আবার শুরু করলি? তোর মাথা খারাপ হয়ে গেছে। ইউসুফ, হাসান, আমার মাথা এখন ঠিক হয়েছে। আগে খারাপ ছিল। হাসান, তুই একদম পাল্টে গেছিস। ইউসুফ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আমাকে হেদায়েত দিয়েছেন। বর্ণনাকারী হাসান রেগে গিয়ে চলে গেল। কিন্তু ইউসুফ তার জন্য দোয়া করল। কয়েকদিন পর শায়েখ আহমদ ইউসুফদের বাড়িতে এলেন। শায়েখ আহমদ, আসসালামু আলাইকুম। ইউসুফ কেমন আছে? আয়েশা, ওয়া আলাইকুমুসসালাম হুজুর। আলহামদুলিল্লাহ। আমার ছেলে অনেক পাল্টে গেছে। শায়েখ আহমদ, ইউসুফ, এসো বেটা। ইউসুফ, আসসালামু আলাইকুম হুজুর। শায়েখ আহমদ, ওয়া আলাইকুমুসসালাম। কেমন আছো? ইউসুফ, আলহামদুলিল্লাহ হুজুর। আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ভালো আছি। শায়েখ আহমদ, মাশাআল্লাহ। তোমার তাওবা দেখে আমার খুব খুশি লেগেছে। ইউসুফ, হুজুর, এই তাওবা কি আল্লাহ তায়ালা কবুল করবেন? শায়েখ আহমদ, অবশ্যই বেটা। আল্লাহ তায়ালা বলেছেন, যে তাওবা করে এবং ঈমান আনে ও সৎকর্ম করে, এরাই তারা যাদের পাপগুলোকে পুণ্যে রূপান্তরিত করে দেওয়া হবে। ইউসুফ, সুবহান আল্লাহ। আল্লাহ তায়ালা কত দয়ালু। নবম পর্ব, কোর্টে। বর্ণনাকারী 2 সপ্তাহ পর ইউসুফের কোর্টে হাজিরার দিন এল। সেদিন সকালে পুরো পরিবার একসাথে দোয়া করল। আব্দুল্লাহ, হে আল্লাহ, আমার ছেলে তাওবা করেছে। আপনি তার উপর দয়া করুন। আয়েশা, হে আল্লাহ, আমার ছেলেকে ভালো রাখুন। তার হৃদয়ে ঈমান আর তাকওয়া বাড়িয়ে দিন। ফাতিমা, আল্লাহ, ভাইয়ার উপর সহজ করুন। ইউসুফ, আমিন। হে আল্লাহ, আপনি যা ভালো মনে করেন তাই করুন। আমি আপনার ফয়সালা মেনে নেব। বর্ণনাকারী কোর্টে গিয়ে দেখল অনেক মানুষ। ইউসুফের বুক ধড়ফড় করছিল, কিন্তু সে মনে মনে আল্লাহর নাম জপ করছিল। বিচারক, ইউসুফ, তুমি কি স্বীকার করো যে তুমি চুরির সাথে জড়িত ছিলে? ইউসুফ, জি হুজুর। আমি সব স্বীকার করি। বিচারক, তুমি জানো এর শাস্তি কি? ইউসুফ, জি হুজুর। আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত। আমি আর কখনো এসব করব না। বর্ণনাকারী পুলিশ অফিসার বিচারকের কাছে বলল। পুলিশ অফিসার, হুজুর, এই ছেলেটি স্বেচ্ছায় এসে সব স্বীকার করেছে। চুরির মাল ফেরত দিয়েছে। আমি এমন সততা আগে দেখিনি। বিচারক, ইউসুফ, তুমি কেন স্বেচ্ছায় এসে স্বীকার করলে? ইউসুফ, হুজুর, আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আমি আল্লাহর কাছে তাওবা করেছি। এখন আইনের কাছেও সত্য বলতে চাই। বিচারক, তোমার এই সততা প্রশংসনীয়। তবে আইন তো আইন। বর্ণনাকারী এই সময় দোকানের মালিক, যার কাছ থেকে চুরি হয়েছিল, সে উঠে দাঁড়াল। দোকানদার, হুজুর, আমি কিছু বলতে চাই। বিচারক, হ্যাঁ, বলুন। দোকানদার, হুজুর, এই ছেলে আমার কাছে এসে ক্ষমা চেয়েছে। আমার মাল ফেরত দিয়েছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বিচারক, আপনি নিশ্চিত? দোকানদার, জি হুজুর। এত সৎ একটা ছেলেকে জেলে পাঠানো উচিত হবে না। বরং এরকম ছেলেরা সমাজের কাজে লাগতে পারে। বর্ণনাকারী বিচারক কিছুক্ষণ চিন্তা করলেন। বিচারক, ইউসুফ, তোমার সততা এবং অনুশোচনা দেখে আমি প্রভাবিত। তুমি 6 মাসের প্রবেশন পাবে। এই সময়ে তুমি কমিউনিটি সার্ভিস করবে। ইউসুফ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ হুজুর। বিচারক, কিন্তু মনে রাখবে, আবার যদি কোনো অপরাধ কর, তাহলে কঠিন শাস্তি পাবে। ইউসুফ, হুজুর, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি আর কখনো কোনো খারাপ কাজ করব না। বর্ণনাকারী কোর্ট থেকে বের হয়ে ইউসুফ সিজদায় পড়ে গেল। ইউসুফ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তায়ালা আমার উপর কত দয়া করেছেন। 10ম পর্ব, নতুন জীবনের শুরু। বর্ণনাকারী প্রবেশনের সময় ইউসুফ হাসপাতালে রোগীদের সেবা করত।
প্রতিদিন ফজরের পর সে হাসপাতালে যেত এবং বিকেলে ফিরত। ইউসুফ, আম্মা, আজ হাসপাতালে একজন বৃদ্ধ মানুষের সাথে দেখা হল। তার কোনো আত্মীয় নেই। খুব কষ্টে আছেন। আয়েশা, তুই তার জন্য কি করলি? ইউসুফ, তার জন্য খাবার কিনে দিয়েছি। আর তার সাথে কিছুক্ষণ বসে কথা বলেছি। আব্দুল্লাহ, মাশাআল্লাহ বেটা। এভাবেই মানুষের সেবা করতে হয়। ইউসুফ, আব্বা, আমার খুব ভালো লাগে যখন কারও উপকার করতে পারি। বর্ণনাকারী, একদিন হাসপাতালে ইউসুফের সাথে নাসির নামে এক দরিদ্র মানুষের দেখা হল। তার ছোট মেয়ে অসুস্থ কিন্তু চিকিৎসার টাকা নেই। নাসির, ভাই, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? ইউসুফ, কী রকম সাহায্য? নাসির, আমার মেয়ের অপারেশন লাগবে। কিন্তু আমার কাছে টাকা নেই। ইউসুফ, কত টাকা লাগবে? নাসির, 15,000 টাকা। ইউসুফ, আপনি চিন্তা করবেন না। আমি ব্যবস্থা করি। বর্ণনাকারী, ইউসুফ বাড়ি গিয়ে তার বাবার কাছে নাসিরের কথা বলল। ইউসুফ, আব্বা, নাসির চাচার মেয়ের অপারেশন লাগবে। আমরা কি তাকে সাহায্য করতে পারি? আব্দুল্লাহ, অবশ্যই বেটা। আল্লাহ তায়ালা আমাদের সচ্ছল রেখেছেন অন্যদের সাহায্য করার জন্য। আয়েশা, আমার কাছেও কিছু টাকা জমানো আছে। সেটাও দিয়ে দাও। বর্ণনাকারী, পরের দিন ইউসুফ নাসিরের কাছে টাকা নিয়ে গেল। নাসির, ভাই, আপনি আমার জন্য এত করছেন কেন? ইউসুফ, চাচা, আমি আগে অনেক খারাপ কাজ করেছি। এখন আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আর মানুষের উপকার করে তার সন্তুষ্টি পেতে চাইছি। নাসির, আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার মতো ভালো মানুষ খুব কমই দেখা যায়। ইউসুফ, চাচা, আমি ভালো মানুষ নই। আল্লাহর রহমতেই আমি এই পথে এসেছি। বর্ণনাকারী, নাসিরের মেয়ের অপারেশন সফল হল। নাসির প্রতিদিন ইউসুফের জন্য দোয়া করত। একাদশ পর্ব, হাসানের ফেরা। বর্ণনাকারী, কয়েক মাস পর একদিন হাসান আবার ইউসুফের বাড়িতে এল। এবার তার চেহারা আলাদা। সে খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল। হাসান, ইউসুফ, আমার সাথে একটু কথা আছে। ইউসুফ, হ্যাঁ হাসান, বল। হাসান, ইউসুফ, তুই ঠিকই করেছিলি। ইউসুফ, কি বলছিস? হাসান, পুলিশের কাছে সব স্বীকার করে। আমি সেদিন তোর উপর রেগে গিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি। ইউসুফ, কি হয়েছে তোর? হাসান, ইউসুফ, আমার জীবনে শান্তি নেই। রাত্রে ঘুম আসে না। সবসময় ভয় লেগে থাকে। ইউসুফ, হাসান, তুই তাওবা কর। আল্লাহ তোকেও ক্ষমা করে দেবেন। হাসান, কিন্তু আমার গুনাহ অনেক বেশি। ইউসুফ, আল্লাহর রহমত আরও বেশি। তুই আমার সাথে শায়েখ আহমদের কাছে চল। হাসান, উনি কি আমাকে ক্ষমা করবেন? ইউসুফ, হাসান, আল্লাহর নেক বান্দারা সবাইকে ক্ষমা করেন। চল। বর্ণনাকারী, সেদিন বিকেলে ইউসুফ হাসানকে নিয়ে শায়েখ আহমদের কাছে গেল। ইউসুফ, হুজুর, হাসান তাওবা করতে চায়। শায়েখ আহমদ, মাশাআল্লাহ। হাসান, এসো বেটা। হাসান, হুজুর, আমি অনেক খারাপ কাজ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শায়েখ আহমদ, অবশ্যই বেটা। আল্লাহ তায়ালা বলেছেন, যারা কুফরি করেছে তারা যদি তাওবা করে এবং ঈমান আনে, তাহলে আমি তাদের পূর্বের সব গুনাহ মাফ করে দেবগু। হাসান, হুজুর, আমি সত্যিই তাওবা করতে চাই। শায়েখ আহমদ, তাহলে তুমিও পুলিশের কাছে গিয়ে সব স্বীকার কর। সততার পথ সবসময় উত্তম। হাসান, জি হুজুর। আমি যাব। বর্ণনাকারী, পরের দিন হাসানও পুলিশের কাছে গিয়ে সব স্বীকার করল। তাকেও প্রবেশন দেওয়া হল। দ্বাদশ পর্ব, 1 বছর পর। বর্ণনাকারী, 1 বছর পর ইউসুফের প্রবেশন শেষ হল। এই 1 বছরে সে সম্পূর্ণ পাল্টে গেছে। এখন সে একটি এনজিওতে কাজ করে দরিদ্র মানুষদের সেবায়। ইউসুফ, আব্বা, আজ আমাদের এনজিও একটি অনাথ আশ্রম খুলছে। আব্দুল্লাহ, মাশাআল্লাহ বেটা। তুই খুব ভালো কাজ করছিস। ইউসুফ, আব্বা, আমি চাই আমার বাকি জীবনটা মানুষের সেবায় কাটাতে। আয়েশা, আল্লাহ তোকে আরও নেক কাজের তাওফিক দিন। বর্ণনাকারী, শায়েখ আহমদ একদিন ইউসুফদের বাড়িতে এলেন। শায়েখ আহমদ, ইউসুফ, তোমার পরিবর্তন দেখে আমার খুব খুশি লেগেছে। ইউসুফ, হুজুর, এই পরিবর্তন আল্লাহর রহমতে। আর আপনার দোয়ায়। শায়েখ আহমদ, তুমি এখন অন্য ছেলে মেয়েদের জন্য একটা উদাহরণ। ইউসুফ, হুজুর, আমি চাই যারা ভুল পথে চলে গেছে তারা যেন আমার গল্প শুনে ফিরে আসে। শায়েখ আহমদ, ইনশাআল্লাহ।
তুমি মসজিদে এসে যুবকদের সাথে কথা বলতে পার। বর্ণনাকারী ইউসুফ নিয়মিত মসজিদে গিয়ে যুবকদের তার অভিজ্ঞতা শেয়ার করত। অনেকেই তার কথা শুনে অনুপ্রাণিত হতো। একদিন একজন তরুণ ইউসুফের কাছে এল। তরুণ ভাই, আমিও আপনার মতো ভুল পথে চলে গিয়েছিলাম। আপনার গল্প শুনে আমি তাওবা করেছি। ইউসুফ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে সঠিক পথে রাখুন। তরুণ ভাই, এখন আমি কি করব? ইউসুফ প্রথমে নিয়মিত নামাজ পড়, কোরআন পড়, তারপর মানুষের সেবা কর। আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ত্রয়োদশ পর্ব বিয়ে ও নতুন সংসার। বর্ণনাকারী 2 বছর পর ইউসুফের বিয়ে হল। তার স্ত্রী জয়নব একজন খুব ভালো এবং ধার্মিক মেয়ে। জয়নব ইউসুফ, তুমি তোমার অতীতের কথা লুকাওনি, এতে আমার খুব ভালো লেগেছে। ইউসুফ জয়নব, আমি চাই আমাদের মধ্যে কোনো গোপনীয়তা না থাকুক। জয়নব আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। আমি চাই আমরা একসাথে নেক কাজ করি। ইউসুফ ইনশাআল্লাহ। আমরা আমাদের ঘরকে দিনের একটা কেন্দ্র বানাব। বর্ণনাকারী বিয়ের পর ইউসুফ ও জয়নব একসাথে অনেক ভালো কাজ করতে শুরু করল। তারা দরিদ্রদের সাহায্য করত, অনাথদের দেখাশোনা করত। একদিন আয়েশা তার ছেলের কাছে এল। আয়েশা, বেটা, তোর এই পরিবর্তন দেখে আমার মনে হয় আমার দোয়া কবুল হয়েছে। ইউসুফ আম্মা, আপনার দোয়াতেই আমি আজ এখানে। আয়েশা, আল্লাহ তোমাদের দুজনকে খুশি রাখুন। জয়নব আম্মা, আমরা চাই আমাদের সন্তানদের দিনের সাথে বড় করতে। আয়েশা, ইনশাআল্লাহ। তোমরা ভালো বাবা মা হবে। চতুর্দশ পর্ব নতুন প্রজন্ম। বর্ণনাকারী কয়েক বছর পর ইউসুফ ও জয়নবের একটি ছেলে হল। তারা তার নাম রাখল মুহাম্মদ। ইউসুফ জয়নব, আমি চাই আমাদের ছেলে যেন আমার মতো ভুল পথে না যায়। জয়নব ইনশাআল্লাহ। আমরা তাকে ছোটবেলা থেকেই দিনের সাথে পরিচয় করাব। ইউসুফ আমি চাই ও যেন আমার অতীতের কথা জানুক, যাতে সেই ভুল না করে। বর্ণনাকারী শায়েখ আহমাদ এসে নাতিকে দেখে গেলেন। শায়েখ আহমাদ মাশাআল্লাহ। আল্লাহ এই শিশুকে নেককার বান্দা বানান। ইউসুফ হুজুর, দোয়া করুন যেন আমি একজন ভালো বাবা হতে পারি। শায়েখ আহমাদ তুমি ভালো বাবা হবে ইনশাআল্লাহ। কারণ তুমি জান ভুল পথের কষ্ট কি। বর্ণনাকারী ইউসুফ এখন একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করেছে। সেখানে সে বিনামূল্যে দরিদ্র ছেলে মেয়েদের পড়ায়। একদিন একজন মা তার কাছে এল। মা, উস্তাদ, আমার ছেলেও আপনার মতো ভুল পথে চলে গেছে। আমি কি করব? ইউসুফ আপা, আপনি ধৈর্য রাখুন এবং তার জন্য দোয়া করুন। আল্লাহর রহমত অসীম। মা, কিন্তু সে আমাদের কথা শোনে না। ইউসুফ আমিও আমার বাবা মার কথা শুনতাম না, কিন্তু তাদের দোয়া আর ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে। মা, আপনি কি তার সাথে একবার কথা বলতে পারবেন? ইউসুফ অবশ্যই। তাকে নিয়ে আসুন। পঞ্চদশ পর্ব চক্র সম্পূর্ণ হওয়া। বর্ণনাকারী 10 বছর পর ইউসুফ এখন একজন সম্মানিত ব্যক্তি। তার স্কুলে শত শত ছেলেমেয়ে পড়ে। সে নিয়মিত বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় তাওবা ও পরিবর্তনের উপর। একদিন আব্দুল্লাহ মিয়া তার ছেলের কাছে এল। আব্দুল্লাহ, বেটা, তুই আজ যা হয়েছিস তা দেখে আমার মনে হয় আল্লাহ তোর উপর বিশেষ রহমত করেছেন। ইউসুফ আব্বা, আমার এই পরিবর্তন কিন্তু হঠাৎ হয়নি। এটা ছিল আপনাদের দোয়া, আপনাদের ধৈর্য আর আল্লাহর অসীম রহমতের ফল। আব্দুল্লাহ, বেটা, আমি কখনো তোর প্রতি আশা হারাইনি। ইউসুফ আব্বা, সেজন্যই তো আজ আমি এখানে। বর্ণনাকারী সেদিন ইউসুফ তার পুরানো এলাকায় গেল। দেখল অনেক পরিবর্তন হয়েছে। তার পুরানো বন্ধুদের অনেকেই এখন ভালো পথে। হঠাৎ তার দেখা হলো সেই দোকানদারের সাথে যার দোকানে সে চুরি করেছিল। দোকানদার ইউসুফ সুবহানাল্লাহ, তুমি এত বদলে গেছ। ইউসুফ চাচা, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে ক্ষমা করেছিলেন, সেজন্য আল্লাহও আমাকে ক্ষমা করেছেন। দোকানদার বেটা, তোর মতো ছেলে দেখে আমার ঈমান বেড়ে যায়। আল্লাহর কুদরত।